মবের চেষ্টা করে যেটা উল্টোটা হচ্ছে, অনেকে আজকাল নূর হুদার প্রতি মায়া হচ্ছে। হুম। নূর হুদা সাহেবের বাড়ির সামনে, ওটা বাসা বোধহয় ওনার, সেইখানে অবশ্যই ওই পুলিশ কর্মকর্তাদের প্রচলিত আইনের আওতায় শাস্তিতে আনতে হবে। আমি একজন আইনের ছাত্র, শাস্তি দেয় কেন? দেয় যাতে ভবিষ্যতে কেউ অপরাধী না হয়। এটা করা হচ্ছে গ্রেপ্তার, যাতে বর্তমান নাসিরউদ্দিন কমিশন মনে রাখে। ইদানিংকালে তো নতুন নতুন বিপ্লবী জন্মায়। আপনি হচ্ছেন সেই বিরল ব্যক্তিত্ব, বিরল মিডিয়া। যখন শেখ হাসিনার অন্ধকার যুগে সমস্ত মিডিয়া শেখ হাসিনার দালালি করেছে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আপনি তখন রাতের পর রাত সারা বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছেন একটি গণতান্ত্রিক বাংলাদেশের, যেখানে আমাদেরও ছোটখাটো ভূমিকা ছিল। তো আপনি যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন, মবতন্ত্র বা মবের প্রয়াস। আমি বর্তমান প্রেক্ষাপট বলার আগে আমি একটি বিষয় খুব পরিষ্কার করতে চাই, আমাদের দর্শক বন্ধুদের স্মৃতিকে একটু নাড়াচাড়া দিতে চাই। যে ইদানিংকালে আবার কিছু কিছু মানুষের কথায় মনে হচ্ছে যেন মব 5ই আগস্ট রাত থেকে শুরু হয়েছে। তার আগে বাংলাদেশে কোনোদিন তাৎক্ষণিক বিক্ষোভ ছিল না। জনগণের এক রাজনৈতিক দল তার নিজের নেতাদের ধাওয়া দেয়নি। মানে মনে হচ্ছে যেন সবই 5ই আগস্ট রাত থেকে শুরু হয়েছে। আমি আপনাকে বলি, 95 সালে যখন শেখ হাসিনার নেতৃত্বে জামাত সহ বেগম জিয়ার সরকারের সময় কেয়ারটেকারের প্রবর্তনের আন্দোলন চলছিল, তখন একজন বিসিএস কর্মকর্তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পুরোপুরি কাপড় চোপড় খুলে দিগম্বর করে দিয়েছিল। এক্স্যাক্টলি, হ্যাঁ। হুম, তাই হুম। না? তারপরে আপনার বিভিন্ন সময় ইসলামী ছাত্র শিবির করার অভিযোগে, আমি কোনো রাজনৈতিক বিষয় বলছি না, মানে রাজনৈতিক পক্ষ বিপক্ষ না, ইসলামী ছাত্র শিবির করে এই সন্দেহে একটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বহু শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিতে, প্রক্টরের উপস্থিতিতে দাড়ি এবং টুপি সন্দেহে, বা পায়জামা ওই যে পায়ের গিরার উপরে উঠে আছে এরকম দেখলেও বহু লোক ক্যাম্পাস থেকে তাদের ছাড়িয়ে দেওয়া মানে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে, হলে থাকতে দেওয়া হয়নি। কাজে আমাদের জাতির অভ্যাসগতর মধ্যেই এক ধরনের, মানে যখনই যুক্তিতে পারবে না, যখনই আপনার সঙ্গে তর্কে পারবে না, তখনই শরীরের উপর হামলে পড়া। আওয়ামী হুম, লীগের ডক্টর কামাল হোসেন যখন গণফোরাম করার আগে গণতান্ত্রিক ফোরাম করলো, শেখ হাসিনার 91 সালের নির্বাচনে যে শেখ হাসিনা সূক্ষ্ম কারচুপি বলেছিল, তার বিরুদ্ধে যখন উনি বিবেকবান মানুষ হিসেবে প্রতিবাদ করেছিল, আওয়ামী হুম, লীগের গুলিস্তান অফিসে, যেটা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, সেখানে আওয়ামী লীগের স্থায়ী কমিটি প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য, যাকে শেখ হাসিনা ঘরোয়া আলোচনায় চাচা ডাকে, সেই অবস্থায় ডক্টর কামাল হোসেনের গাড়ি 2-3 বার ভাঙছে, 2-3 বার ফিজিক্যালি ম্যানহ্যান্ডেড হয়েছে। রাষ্ট্রপতি যে জিয়াউর রহমান ডেকে এনে যাকে বিএনপির মহাসচিব করেছিলেন, অত্যন্ত নামকরা শীর্ষ একজন চিকিৎসাবিদ, একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, কিছুদিন আগে প্রয়াত হয়েছেন, আপনার প্রফেসর AQM বদরুদ্দোজা চৌধুরী, তাকে 2002 সালে রাষ্ট্রপতির পদ থেকে অসম্মানজনকভাবে বিদায় দিয়ে একটা প্রোগ্রাম করতে যাওয়ার পর এফডিসি এবং মহাখালীর ওই রুটে রেল লাইন দিয়ে দৌড় দৌড় দিয়েছে বিএনপির কর্মীরা। হুম, জেনারেল মাহবুব রহমান সংস্কারের পক্ষে বলেছিল দেখে শহীদ জিয়ার মাজারে যাওয়ার পর তার কাপড় চোপড় ছিঁড়ে ফেলেছিল বিএনপি নেতা কর্মীরা। সেম হুম, এজ আওয়ামী লীগের নেতারা যারা সংস্কার বলেছিল যে শেখ হাসিনার হাতে একক ক্ষমতা থাকবে না। এবং বাইদে বাই বলে রাখি, 111-এ যদি দুই দলের সংস্কার হতো, তাহলে হয়তো আর 2025-এ 24-এ আমাদের এত ছেলে মেয়ের জীবন দিতে হতো না। সংস্কার তো হলোই না, বরং দুই দলে দুই নেত্রী মহিরুহে পরিণত হলো, অর্থাৎ সমস্ত ক্ষমতার আধারে পরিণত হলো। তোফায়েল আহমেদ বলতেন যে আগে অন্তত প্রশ্ন করা যেত, কিন্তু এই 111-এ অর্ধেক কাজ করে সংস্কার শুরু করতে গিয়ে না পারার পর আওয়ামী লীগে এবং বিএনপি তার কোনো কথা বলার সুযোগ থাকতো না। দুই পরিবার প্রধান যা বলতেন দুই দল তাই করত। তো সেখানেও আমার মনে আছে তোফায়েল আহমেদরা বহুদিন পিছনের দরজা দিয়ে বের হতো, কারণ কর্মীরা তার উপর হামলে পড়তো। তো সুতরাং মপতন্ত্র যে এই 5ই আগস্টের পর আমদানি হয়েছে বাংলাদেশে তা না। আমাদের মননে, আমাদের মানসিকতায়, আমাদের দলীয় নেতা কর্মীদের চেতনায় এবং আমাদের সর্বোচ্চ রাজনৈতিক সামাজিক নেতৃত্বের হুম। আপনার মানে চেতনায়, যে আমার কথা ও শুনছে না, ও একটু বেয়ারা, ঠিক আছে, ওকে লোক দিয়ে ভয় দেখাও। এইটা বিভিন্ন স্কুল কলেজ ম্যানেজিং কমিটি তো দেখবেন, যে লোকটা অনেস্ট, ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে কথা বলে, তাকে ওই অভিভাবকরা এসে কলার টলার ধরে বের করে দেয়। তো
তো এইটা করতে গেলে যেরকম এখন সামাজিক আগের তুলনায় এখনো চলবে, এটা কি জাস্টিফিকেশন দিচ্ছেন আপনি? আমি না, যে প্রশ্নই ওঠে না। আমি সেটাই আসছি, তো হয়েছে, আসছি হ্যাঁ। আমি। হ্যাঁ, তো সুতরাং এইটা একটা দীর্ঘদিনের কালচার ছিল। তো হুম, আমরা তো ইদানিংকালে কিছু শব্দ শিখেছি, ফলে এটা একটা নাম দিয়েছি। আগেও এগুলো ছিল। এখন বন্ধ করার প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে বর্তমান সরকারের। এই সরকার কোনো দলীয় সরকার না। এই সরকার কেন গ্রেপ্তার করছে না, আমি পরিষ্কার প্রশ্ন। এর আগেরও অনেকগুলো ঘটনায় আমরা সব দলই বলেছিল, আমরা নাগরিকরা বলেছিলাম। এবং গত পরশুদিন যেটা সাবেক প্রধান নির্বাচন কমিশনার জনাব KM নুরুল হুদা সাহেবের বিষয় যেটা ঘটেছে, এটা তো স্ক্রিনে আছে। সেই সুসন্তানরা তো আছে যারাই। নুরুল সাহেবও তো অনেক অন্যায় করেছেন, এই নিঃসন্দেহে আমাদের দেশের গণতন্ত্র বলুন, নির্বাচন ব্যবস্থাকে একদম সম্পূর্ণ প্রশ্নবিদ্ধ করে আহ, ভঙ্গুর না, করে আমি দিয়েছে। আমি আমি এতে কোনো আমি সন্দেহ আমার নেই। ভিউ, না, আমি আমার ভিউটা বলছি। আমি হুম, কিন্তু এই সুযোগে আমি এই সরকারকে এবং বিএনপিকে অভিনন্দন জানাতে চাই। বিশেষ করে বিএনপির এই দেরিতে হলো যে শুভ কাজ করেছে। আমি কিন্তু শুধু সিইসি তিনজনকে যে করেছে মামলায় তা না, আমার ধারণা ইলেকশন কমিশনারদেরও করেছে। আমি এই সুযোগে বলতে চাই যে তদানীন্তন বাংলাদেশের যারা প্রধান বিচারপতি, মামলা না হোক, তদন্ত হওয়া দরকার। কিভাবে বিচার বিভাগকে আওয়ামী লীগের ল সেলে পরিণত করেছিল তদানীন্তন সাবেক প্রধান বিচারপতিরা। কারণ হুম, একটা প্রবাদ আছে, মাছের পচন ধরে মাথায়, লেজে না। হুম, আপনি বলেন, গত 15 বছরে আমরা একটি লোক পেলাম না, নির্বাচন কমিশন বলেন, দুর্নীতি দমন কমিশন বলেন, সুপ্রিম কোর্ট বলেন, পাবলিক সার্ভিস কমিশন বলেন, যে না আমি চাকরি করব না, আমি আপনার নির্দেশে চাকরি করব না। কি হতো? অ্যারেস্ট হতো, এই তো। আমাদের এই যে সাংবিধানিক পদে যারা যেতে চান, বুদ্ধিজীবী সব বিভিন্ন ব্যক্তিরা, এই যে জীবনে না বলতে শেখেনি, আবার না শুনতে পারেনি। নুরুল হুদা সাহেবের আমলে যে নির্বাচন হয়েছে, ইতিহাসে, সারা বিশ্বের ইতিহাসে বিরল। এবং এইটা আমার কথা না, জাপানের অ্যাম্বাসেডার, আপনার টকশো তো বহুদিন, আমরা আওয়ামী লীগ তখন আসতো, নেতারা ওদের আমরা ধরতাম, উত্তর দিতে পারতো না। হুম, জাপানের অ্যাম্বাসেডার, যারা কোনো দেশের রাজনীতি নিয়ে সারা বিশ্বের কোথাও কোনো ইন্টারফেয়ার করে না, জাপানের এই বদনাম নাই। তারা অর্থনৈতিক হেল্প করে, নিজেদের স্বার্থে কাজ করে। সেই জাপানের অ্যাম্বাসেডার পর্যন্ত বলেছে, আমি জীবনে শুনিনি আগের রাতে ব্যালট বাক্স ভরে গেছে। এবং আজকে যিনি গ্রেপ্তার হয়ে আছে, রাশেদ খান মেনন, যাকে শেখ হাসিনা দালাল বানিয়েছে, সেই মেনন ভাইও একটা সময় বিবেকের তাড়নায় কিন্তু বলে ফেলেছিল যে আমার আসনই তো ভোট হয়নি, রাতেই শুনেছি লোকজন ভোট দিয়ে, মানে প্রশাসন ভোট দিয়েছে। সুতরাং নুরুল হুদাকে গ্রেপ্তার করা, সেটা সঠিক আছে। কিন্তু এই মব মবের চেষ্টা করে যেটা উল্টোটা হচ্ছে, অনেকে আজকাল নুরুল হুদার প্রতি মায়া হচ্ছে। এটা হতেই পারে, মানুষের মানবিকতা আছে। কিন্তু তাই বলে নুরুল হুদা, হাইবুল আওয়াল অ্যারেস্ট হয়েছেন আজকে, আল্লাহর কাছে অশেষ রহমত যে এখানে আর মপতন্ত্র হয়নি, উনি অ্যারেস্ট হয়ে ডিবি অফিসে আছে। আমি মনে করি এ আর রাকিব আমার আব্বার ব্যাচমেট ছিল সরকারি চাকরির জীবনে, একজন সিএসপি, 3-4টা গভর্নমেন্টের সেক্রেটারি, মন্ত্রণালয়ের সেক্রেটারি ছিল। আপনার এই বুড়া বয়সে 14 সালের নির্বাচন আপনার না করলে কি ডাল ভাত জুটতো না? ওনাকেও গ্রেপ্তার করতে হবে। এগুলো করা কেন? আমি একজন আইনের ছাত্র, শাস্তি দেয় কেন? দেয় যাতে ভবিষ্যতে কেউ অপরাধী না হয়। এটা করা হচ্ছে গ্রেপ্তার, যাতে বর্তমান নাসিরউদ্দিন কমিশন মনে রাখে যে হুম, কোনো কিছু হলে একদিন না একদিন বিচার হবে। কাজে আমার যে সাংবিধানিক দায়িত্ব, সেটা সঠিকভাবে পালন করি। এখন আসেন, এই প্রথমবারের মতো ইউনূস সরকার সাহেব, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব করা স্টেটমেন্ট দিয়েছে। আমি এই স্টেটমেন্টে হ্যাপি না। স্টেটমেন্ট বিএনপি দেবে, অন্যান্য দল দেবে, ডান বাম মধ্যপন্থী, কারণ তারা ক্ষমতায় নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আছে। ইটস এ ম্যাটার অফ 2 আওয়ার্স, ওই ভিডিও ফুটেজ দেখে দেখে চিহ্নিত করে, সে বিএনপি হোক, চাই যে এনসিপি হোক, যে পার্টির হোক, তাদেরকে আইন নিজের হাতে তুলে নেওয়া এবং একজন মানুষকে ইনহিউম্যান করা, ডিগ্রেড করার কোনো অধিকার কোনো নাগরিকের নেই। হুম, তাদেরকে গ্রেপ্তার করলেই আমি মনে করি কঠোর মেসেজ যাবে। খালি শব্দ বলা, কঠোর হস্তে দমন, এটা আমার কান পচে গেছে ক্লাস 1 থেকে শুনতে শুনতে। দম সরকার, যারা যোগ্য সরকার, তারা অত কথা বলে না, তারা কাজ করে। টক ইন দ্য অ্যাকশন, কথাকে অ্যাকশনে ট্রান্সলেট করতে হবে। হুম, সুতরাং এইখানে আপনার এই আমাদের নুরুল হুদা সাহেবের কে যারা হেনস্থা করেছে, শারীরিকভাবে মানসিকভাবে ডিগ্রেড, ইনহিউম্যান বিহেভ করেছে, তাদেরকে গ্রেপ্তার করলেই দেখবেন
এই মব করার সাহস অনেকের কমে যাবে। আর আরেকটা বিষয় যে 5ই ফেব্রুয়ারির বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার পরে দু এক নেতার বাড়িতে অ্যারেস্ট, হামলা টামলার পর কিন্তু মাঝখানে কিন্তু এই লোকজন গিয়ে গিয়ে অপমান করা এটা কিন্তু অনেক কমে গিয়েছিল। তো এইটা কোনো অবস্থাতেই আপনার কোনোদিন কোনো সমাজে কাম্য না। আর আরেকটা বিষয় সাগর ভাই আমি শেষ করার আগে বলি, আমি সব সময় বলি যে এটাকে আমরা বলি যে আপনার হচ্ছে কোল্যাটারাল ড্যামেজ। ধরেন 90-এর গণঅভ্যুত্থানে 6ই ডিসেম্বরে আমার সৌভাগ্য হয়েছিল সেই বিজয়ের রথ দেখার, এবং সেদিন কিন্তু আমার দুই অগ্রজও চিনবেন, এখন যেটা যুব উন্নয়ন অধিদপ্তর মতিঝিলে, সেটা ছিল জাতীয় পার্টির প্রধান কার্যালয়। এবং আমার মনে আছে 8তলা 9তলা পর্যন্ত মানুষ সিঁড়ি বেয়ে উঠে উঠে সমস্ত বিল্ডিং ভেঙে, এক বয়স্ক লোক 2টা ইট নিয়ে বাসায় যাচ্ছে। আমি বললাম যে মুরব্বী আপনি ইট নিয়ে যাচ্ছেন কেন? বলে বাবা, তখন আমি একদম বিশ্ববিদ্যালয়ে কেবল ভর্তি হয়েছি, যে বাবা আমি এটা স্মৃতি হিসাবে রাখবো যে একদা দেশে স্বৈরাচার ছিল, জনগণ তাকে দূরীভূত করেছে, পরাভূত করেছে। কিন্তু জাতির দুর্ভাগ্য সেই স্বৈরাচার এরশাদকে নিয়ে শেখ হাসিনা আর আওয়ামী লীগ এবং বেগম জিয়ার বিএনপি দুইজনই খেলেছে যার যার ক্ষমতায় যাওয়া বা ক্ষমতায় থাকার স্বার্থে। তো সুতরাং এই মততন্ত্র করার চাইতে যেটা জরুরি, তাহলেই মানুষ আনন্দিত হবে যে শেখ হাসিনার শাসনামলের যেন রিপিট না হয়, আর কোনো নির্বাচিত সরকার ভোটের মাধ্যমে জিতুক। হিটলারও আপনার কাছে কি নির্বাচিত মনে হয় ছিলেন। তখন তো এরশাদকে নিয়ে অনেক, আপনি বললেন এরশাদকে নিয়ে অনেকেই চেষ্টা করেছে এবং ক্ষমতা যাওয়ার চেষ্টা করেছে এবং খেলা করেছে, এখন শেখ হাসিনাকে নিয়েও কি একইভাবে করবে কি না, কি মনে হচ্ছে আপনার সেটা কাছে? তো আমাদের রাজনীতিবিদরা, রাজনৈতিক দলগুলো তো ভোটের জন্য তারা হুম, যে কোনো এক্সটেন্ডে যেতে পারে। আপনি প্রধানমন্ত্রী বিষয়টা বোধহয় এই মেয়াদ টেয়ার নিয়ে বোধহয় সেকেন্ড স্পেসে আলাপ করবেন, তাই না, হুম, দ্বিতীয় হুম, ফেজে? হুম। জি, কাজে জি। আমি মপতন্ত্র, হ্যাঁ মপতন্ত্র শেষ করে দিয়ে আমার অগ্রজরা বলবেন। আমি হুম, পরিষ্কার মনে করি যে হুম, আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া এইটা হুম, থামানো যাবে না। এবং এটা এখনই সময়। বাংলাদেশের আপামর মানুষ এই মব কালচারে ক্লান্ত হয়ে গেছে। যারাই করবে তারাই সমাজে নিন্দিত হচ্ছে। এখানে বিএনপি করুক, এনসিপি করুক, অন্য দল করুক, বামপন্থীরা করুক। এবং আপনাকে আমি আরেকটা বলি, আদালত থেকে, হাইকোর্ট থেকে জামিন দিয়েছে, আপিল বিভাগ সেই জামিন বহাল রেখেছে। হুম, সেই সাবেক এমপি সিরাজগঞ্জে বাসায় থাকতে পারেনি। সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতারা, আমি নিজে ইন্টারভিউ দেখেছি, জেলা বিএনপির নেতারা বলেছে ওকে আমরা সিরাজগঞ্জে থাকতে দেব না। এটাও তো হুম, মব জাস্টিস। এক্সাক্ট। আপনাকে প্রত্যেককে প্রত্যেকের আয়নায় দেখতে হবে। সুতরাং এখন এইটার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে বর্তমান সরকারের। ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি না, এখনই, আজকে থেকে গ্রেপ্তার অভিযান শুরু হোক। আপনাকে অনেক কারণ ধন্যবাদ। এগুলো করলে মূল যে এই সমস্ত ফ্যাসিবাদের দোসর এবং ফ্যাসিবাদ প্রতিষ্ঠাকারীদের বিচারগুলো প্রশ্নের সম্মুখীন হবে। আমি আরেকটা কথা বলে আমার এই পর্যায়ে শেষ করি। পুলিশের হেফাজতে বা আইন শৃঙ্খলা রক্ষাকারীর হেফাজতে একজন, সে যত অভিযোগে অভিযুক্ত হোক, সেই ব্যক্তির উপর কোর্ট অঙ্গনে হামলা, সেই ব্যক্তি পুলিশের উপস্থিতিতে হামলা, ইভেন শুধু কে এম নুরুল হুদারকে যারা হেনস্থা করেছে তাদের গ্রেপ্তার করলে হবে না। আর ওই যে ওই গদবাঁধা পুলিশকে ক্লোজ করা, সাসপেন্ড না, ওই পুলিশদের চোখের সামনে যে অন্যায় ঘটলো, হুম, নুরুল হুদা সাহেবের বাড়ির সামনে, ওটা বাসা বোধহয় ওনার, সেইখানে অবশ্যই ওই পুলিশ কর্মকর্তাদের প্রচলিত আইনের আওতায় শাস্তিতে আনতে হবে। জি, আপনাকে এগুলো না ধন্যবাদ। করা গেলে মপতন্ত্র খালি বিবৃতি দিয়ে আর কঠোর হস্তে দমন করা হবে, এই কথা আমরা শুনতে চাই না। আমরা দেখতে চাই আইনের প্রয়োগ, অন্তত আইনের শাসনের শুরুটা দেখতে চাই এই নির্দলীয় অন্তর্বর্তী সরকারের আমলে। জি, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।